এদিকে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, তা না হলে নির্বাচন পুরোপুরি বন্ধ করা হবে। হঠাৎ করে যেন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ। কপাল খুলতে চলেছে আওয়ামী লীগের। কোনো পাতানো নির্বাচন হবে না, রাষ্ট্রপ্রধান আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচনের দেশে ইনশাল্লাহ হবে না। তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ভাই, এবং সিলেটে আপনারা আরো অনেক কিছু সারপ্রাইজ দেখবেন। 12 তারিখে নির্বাচন হবে না, এবং তারা বলে দিচ্ছে যে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি স্বচ্ছ নির্বাচন হবে না, এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে। এদিকে প্রহসনের নির্বাচন, বাংলাদেশের মানুষদের ভোট না দেওয়ার আর্জি আওয়ামী লীগের। জেগে ওঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বীর বাঙালি, হটাও ইউনূস, বাঁচাও দেশ, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ। প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না, তাদের পরিষ্কার দাবি ইউনূসকে পদত্যাগ করতে হবে এবং জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যারা স্বৈরাচার তারা স্বৈরাচার কয়, আর হে স্বৈরাচার না, হে দেশের জনগণের লেখা গরিবের অসহায় মানুষের লেখা তার জীবন দিয়ে রয়েছে, দিন রাত পরিশ্রম করতে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। নির্বাচন হবে না। এদিকে শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন মানি না, মানব না, মাঠ কাঁপাতে নামছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা। লাঠিসোঁটা হাতে চলছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে ঢাকা দখলে নিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। আওয়ামী লীগ অন্যায় করছে, বিরোধী দলকে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে, সেই কারণে আওয়ামী লীগের পতন হয়েছে মূলত সূত্রপাত এখান থেকে। আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল, তাহলে আওয়ামী লীগের ভোট অধিকার যদি আমরা কেড়ে নিতে তো একই অবস্থা হলো। নৌকা না থাকলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক, নৌকা না থাকলে ভোট নয়, মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশিদের কাছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রহসনের নির্বাচন, বাংলাদেশের মানুষদের ভোট না দেওয়ার আর্জি আওয়ামী লীগের। আগামী মাসে নির্বাচন, সেই নির্বাচনে লড়বে না বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ। ইউনূস সরকারের জমানায় নিষিদ্ধ ঘোষিত হয়েছে শেখ হাসিনার দল। এমতো অবস্থায় এক আবেদনপত্র প্রকাশ করে ভোট বয়কটের দাবি তুলল আওয়ামী লীগ। সেই আবেদনপত্রে শিরোনামে লেখা হয়েছে নো ভোট নো ভোট। প্রসঙ্গত আওয়ামী লীগের প্রতি নৌকা তথা ভোট। আবেদনপত্রে লেখা হয়েছে ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়, সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকার প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, সেখানে আমাদের সমর্থক কোনো ভোটাররা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। একেবারে শেষে লেখা হয়েছে জেগে ওঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বীর বাঙালি, হটাও ইউনূস, বাঁচাও দেশ, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ। প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না, তাদের পরিষ্কার দাবি ইউনূসকে পদত্যাগ করতে হবে এবং জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আবেদনপত্রে আরও লেখা হয়েছে ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়, সেই ভোট দিতে যাবেন না। যে ভোটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, সেখানে আমাদের সমর্থক কোনো ভোটাররা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে হাওয়া গরম বাংলাদেশে। হাসিনা সরকার পতনের পর সেখানে আপাতত অন্তর্বর্তী সরকার, যার শীর্ষে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। দেশের অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসার পরই সুযোগ বুঝে একদা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। ফলে আগামী নির্বাচনে শেখ হাসিনা দল লড়তে পারবে না, কিন্তু লড়াইয়ের ময়দান সহজে ছাড়তে নারাজ আওয়ামী লীগ। নিষিদ্ধ হওয়ার পরও বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বিভিন্ন কর্মসূচি করছে আওয়ামী লীগ। গত অক্টোবরে নয়াদিল্লি থেকে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের সমর্থন করে। বর্তমান অবস্থায় তারা ভোট বয়কট করবেন। কোনো গণতন্ত্রের লক্ষ লক্ষ মানুষদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না। শেখ হাসিনা বিভিন্ন সময় ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বা দলীয় বার্তায় বলেছেন যে তার দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে সমর্থকদের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাদের দলকে অংশ নিতে না দিলে সমর্থকরা যেন এই নির্বাচনে ভোট দিতে না যান। তারা বিষয়টিকে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হিসেবে দেখছে।
দলটি আন্তর্জাতিক মহলে লবিংয়ের মাধ্যমে এই নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ হওয়া নিয়ে চাপ তৈরির চেষ্টা করছে। তারা দাবি করছে যে বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করা দলকে বাইরে রেখে নির্বাচন করলে তা আন্তর্জাতিক বৈধতা পাবে না। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। আর এই সংসদ নির্বাচন কি হবে নাকি নির্বাচন হওয়ার আগেই আপনার শেখ হাসিনা উনি বাংলাদেশে চলে আসবে? কোনটা? বর্তমান বাংলাদেশে মানে যারা নাকি সরকার গঠন করতে যাচ্ছে, বিএনপির কথা বলছি আমি, বিএনপিরই আপনার যারা নাকি এতদিন বিএনপিকে টিকায় রাখছে রাজপথে, টকশোতে বা কি বলে বিতর্কে তর্কে, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা নাকি টিকায় রাখছে, তারাই বলতেছে যে ডক্টর ইউনূসের অধীনে ফেব্রুয়ারিতে এই নির্বাচন নাকি হবে না। শুনে আসুন। ইলেকশন নিয়ে আলোচনা করাটাই বাধ্যতা। ইলেকশন হবে না তো, এবং আমার ধারণা ইলেকশনের দিন ইলেকশনই হবে না, এটা আমার ধারণা। ইলেকশনের দিন কোনো ইলেকশন হবে না, এটাই বাস্তব কথা। ফজলুর রহমান উনি এমনি তো আর বলে নাই, শুধু এখানেই না, আপনার খালেদ মহিউদ্দিনের টকশোতে আপনার আরেকজন সাংবাদিক মাসুদ কামাল উনি পর্যন্ত, বা শুধু উনি না রে ভাই, সকলেই বলতেছে যে ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে না। আইনজীবী থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত তো শতর ভিতরে ফেব্রুয়ারি থেকে নির্বাচন দিতে পারবে? আমাদের বাংলাদেশের সংবিধানেও নাই, কোনো কিছুতে মানে ধারের পাশেও নাই। আপনি বাংলাদেশের সংবিধান ধরেও রাখবেন, আবার উগলাবেন না। আপনি কোনো বিপ্লবী সরকার গঠন করবেন না, কোনো ইন্টারিম গভর্নমেন্ট নাই, সংবিধানকে ছুড়ে ফেলে দিচ্ছেন না, সাসপেন্ড করছেন না। নির্বাচন কিভাবে হয় আমি তো বুঝি। বর্তমানে সাংবিধানিক সরকার নাই, অসাংবিধানিক সরকার। অসাংবিধানিক সরকার অসাংবিধানিক নিয়মে নির্বাচন করবেন এবং হ্যাঁ না ভোট করবেন, অন্তত আমার বুদ্ধি তো আসে না রে ভাই। সুতরাং এই নির্বাচন সম্পূর্ণ অসাংবিধানিক, ডেফিনেটলি অবৈধ। এবং আপনি যদি বলেন নির্বাচন করতে চান, ভালো কথা করেন, কারণ এই নির্বাচনে তো অনেক কিছু করা হচ্ছে যেগুলো সংবিধানকে ভায়োলেট করে। যেমন অনেকেই নমিনেশন অ্যাপ্রুভ করা হচ্ছে যাদের আসলে দ্বৈত নাগরিকত্ব আছে, দ্বৈত নাগরিকত্ব আন্ডার ইনভেস্টিগেশন অথবা অ্যাপ্লিকেশন করেছেন উনি দ্বৈত নাগরিকত্ব ক্যান্সেল করার জন্য। এইটার ভিত্তিতে তো নির্বাচন করার অনুমতি দেওয়া যায় না, এটা তো কেস অলরেডি আছে না? তারপরে এটা ভায়োলেট করা হচ্ছে, সংবিধান ভায়োলেট করা হচ্ছে। এই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হয়? নির্বাচন গ্রহণযোগ্য করেন, অল ইনক্লুসিভ নির্বাচন করেন। আওয়ামী লীগের নেতারা যারা ভুল করেছে বা অন্যায় করেছে তাদের বিচার হোক, সুষ্ঠু বিচার হতো। বিচার করে প্রয়োজন যে তাজুলের মতো একজন জামাতি লোককে আপনি চিফ প্রসিকিউটর বানায় নির্বাচন করবেন, আপনি বিচার করবেন, এটা হয় না। আমার চরম সত্য সুষ্ঠু বিচার হোক, এটা বিচার, সুষ্ঠু বিচার, নাহলে পরবর্তীতে এটা প্রশ্ন উঠে। এই যে হচ্ছে ফেয়ার ট্রায়াল, এটা বললে আমি আওয়ামী লীগ হয়ে যাই না, বৌদিকে গণতন্ত্রের কথা বললে আমি আওয়ামী লীগ হয়ে যাই না। আমার বাংলাদেশে 2024 অনেক মানুষ পড়েছে, এটা রিটার্ন থাকতে হবে। যদি আবার সেই লেজুর বৃত্তি, আবার সেই দলীয় চামচামি, আবার সেই নেতা পূজা এগুলো শুরু হয়ে যায়, তাহলে কি হবে? আপনি তাদেরকে স্বীকৃতি তাকে স্পেশাল বাহিনী গঠন করা হচ্ছে, এটা সিএসএফ, এটা কি? এটা বাহিনী গঠন করে আপনি স্পেশাল প্রোটোকল দিচ্ছেন, অলরেডি তাকে প্রধানমন্ত্রী মেনেই নিয়েছে। এইভাবে নির্বাচন হয় না, নির্বাচন করেন, নির্বাচন হয় না। নির্বাচন হতে হলে আপনার সবাইকে সম অধিকার দিতে হবে, সম রাইট দিতে হবে, যাতে করে সবাই সুষ্ঠু নির্বাচন করতে পারে। এই প্রশ্নমূলক নির্বাচন ভাই অ্যাকসেপ্টেবল হবে না। আরেকটা প্রশ্নমূলক নির্বাচন করে বাংলাদেশকে বিপদে আপনারা ছেড়ে দিয়ে অসাংবিধানিক সরকার, অসাংবিধানিক নির্বাচন এবং অসাংবিধানিক প্রক্রিয়া এগুলো হচ্ছে। এগুলো করে বাংলাদেশের মানুষ কখনো শান্তিতে থাকবে না। এটা করে না, আন্তর্জাতিক ভাবে গৃহীত হবে। দেখবেন কোনো অবজারভার আসে নাই, আসবে, লাভ কি লাভ বলেন? এটা কি জিয়ার আদর্শ ছিল? এটা কি জিয়ার ভৌতিক গণতন্ত্র ছিল? জিয়া রহমানকে আওয়ামী লীগকে এবং জামাতকে নির্বাচন প্রক্রিয়ায় বা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনেননি। তারা কি বলে? তারা মেনে নিচ্ছে যে খালি বাটে দিলাম, কেমন কথা? তাহলে এটা একটা রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে, সোনাতে শাসিত সরকারকে বসে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি তারা কিন্তু রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হচ্ছে। এটা তো সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্রে ব্যক্তিটা এত ইম্পর্টেন্ট থাকে না, প্রাইম মিনিস্টার ইম্পর্টেন্ট থাকে না। প্রাইম মিনিস্টারকে দল ইচ্ছা চেঞ্জ করে ফেলতে পারে, দাম অর্ধেক রাস্তায় চেঞ্জ করে ফেলতে পারে নিজের দল। এই দেখেন না, আমেরিকাতে পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার জন্য তারা প্রস্তুত হচ্ছে, প্রেসিডেন্সিয়াল সিস্টেম। আর ব্রিটেনে তো দাম কত প্রাইম মিনিস্টার চেঞ্জ করে দিত। বাংলাদেশ মানুষ বুঝেই না আসলে সংসদীয় গণতন্ত্র ওই যে যাবো ভাই, দেশটা আবার বিপদে পড়তে যাচ্ছে, করতে যাচ্ছে। হায় রে বাংলাদেশ, হায় রে আমার দেশ। তারপরে কত সমস্যা রয়ে গেছে, কত অজস্র সমস্যা হয়েছে। দলীয় নিপীড়ন করতে ভাই নির্বাচন করলে হবে না, গ্রহণযোগ্য হবে না। এই যে অসংখ্য মানুষ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদের বেশিরভাগই নির্দোষ, এবং তাদেরকে জেলের ভিতরে যে অত্যাচার নিপীড়নের সংবাদ আমরা পাচ্ছি, সেগুলো এভিডেন্স পাচ্ছি, এগুলো গ্রহণযোগ্য বলেন? এগুলো বলে কিনা আওয়ামী লীগ হয়ে গেলাম? এগুলো আপনি মূল সত্যটা বজায় রাখেন, তারপরে এসব দেশ আগে মূল সত্যটা আনেন। মূল সত্য বয়ে গেছে। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। যতদূর জানা যায়, আওয়ামী লীগ জন্মের পর থেকে 13 বার নির্বাচনে অংশ নিয়েছে এবং 9 বার সরকারের সাথে তারা গঠন করেছে, সরকার সে গঠন। তো এখন আওয়ামী লীগের জন্ম থেকে এই দলটি হলো নির্বাচন এবং গণতন্ত্রের দল। এই দলকে বাদ দিয়ে বাংলাদেশে 2 বার নির্বাচন হয়েছে। একটি হলো 88 সালে সামরিক শাসক জেনারেল এরশাদের সময়, আরেকটি হলো 96 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়। 88 সালে নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়েছিল। সেই নির্বাচনের ফলে সরকার 5 বছরের জায়গায় 2 বছর পর পড়ে যায়, 2 বছর বেশি স্থায়ী হয়নি। আর 96 সালে 15 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে সরকার চলেছিল মাত্র 2 সপ্তাহ, 15 দিন। তো এখন এই আসন্ন নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করছে এই সরকার। সেটা হলো কোনো ব্যক্তি, আওয়ামী লীগের কয়েক কোটি মানুষ আছে, এর ভিতরে হতে পারে 200 মানুষ অপরাধ করছে, সেই 200 মানুষকে বিচারের আওতায় আনা হোক, তাদের অপরাধ প্রমাণ হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। এই কথা সারা বিশ্বে সবাই বলবে, যদি অপরাধী কেউ হয় তার শাস্তি হোক। কিন্তু বাকি যে মানুষগুলো তারা নিরপরাধ। সংবিধান আসেন গঠনতন্ত্র, দলের গঠনতন্ত্র, এটা কোনো সন্ত্রাসী সংগঠন না। বাংলাদেশের সাংবিধানিক আইন আসেন, সেই অনুযায়ী এই দল নিবন্ধিত।
একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। এই দলের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা অর্জন হয়েছে। এই দল ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই দল প্রতিটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই দলকে আপনি বাদ দিয়ে নির্বাচন করবেন, আর সেই নির্বাচনে আপনার কি পরিমাণ লোক আনতে পারবেন বা লোকজন আসবে তা আপনারা বুঝতে পারছেন। সকল জরিপ বলছে 20% বেশি লোক এখানে উপস্থিত হবে না, প্রায় 80% লোকই অনুপস্থিত থাকবে এই নির্বাচনে। তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কোথায় যে দাঁড়াবে? এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কেন জাতীয় পার্টিকে? জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। সরকার যখন বাদ দিচ্ছে না, তখন বগুড়ার জাপা অফিস, বগুড়ার জাতীয় পার্টি অফিস পিটিয়ে দখল করে নিয়েছে জুলাই যোদ্ধারা। তারা জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবে না। তো এইভাবে কি কোনো নির্বাচন হয়? দেশের আইন ঠিক করবে কারা নির্বাচন করবে বা করবে না। এখন আইনগতভাবে জাতীয় পার্টি তারা নির্বাচন এসেছে, তাদের প্রার্থীরা দিয়েছে, বৈধতা পেয়েছে, এখন তারা তাদের নির্বাচনী প্রচারণা করবে। কিন্তু এই জুলাই যোদ্ধারা বা এদের যে সহযোগী সংগঠনগুলো বা এদের উপরে যেসব সমর্থিত দলগুলো আছে, এনসিপি বা জামাত বা বিএনপি বা ইত্যাদি, এরা যদি জাপাকে মাঠে নামতে না দেয়, তাদের অফিস আদালত দখল করে, তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে না দেয়, এবং জাপাকে যারা ভোট দিবে তারা যদি ভোট দেওয়ার সুযোগ না পায়, তাহলে সেই নির্বাচন কিসের নির্বাচন, কেমন নির্বাচন? এর মধ্যে জাতীয় পার্টির নির্বাচন থেকে যেন বাদ দেওয়া হয়, এই জন্য বারবার হুমকি এসছে, বিভিন্ন জায়গায় রাস্তা দখল টখল এগুলো হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের ভোটাররা পড়েছে মহাবিপদে। বিভিন্ন পার্টি থেকে, বিশেষ করে বিএনপি এবং জামাত, এই দুটো দল থেকে তো ওপেনলি হিন্দু এলাকার যে বাসিন্দা আছে, যদি ধানের শীষে ভোট না দেন তাহলে হিন্দুদের বাংলাদেশ সে থাকতে দেওয়া হবে না। আবার ওরা যে বলছে যদি দাঁড়িপাল্লায় ভোট না দেয় তাহলে হিন্দুদের পিঠের চানা থাকবে না। তো এইভাবে কি কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে? এখন আপনারা জানেন যে রজার খলিল, মানে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান, তাকে ডেকে পাঠিয়েছিল আমেরিকা। এখান থেকে নিরাপত্তা মন্ত্রণালয়ে এখানে তাদের ডাকে এসেছিলেন তিনি, এবং 2 দিন মিটিং হয়েছে। মিটিং এর পর যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হলো বাংলাদেশে এই আসন্ন নির্বাচন ব্লাডশেড হবে, রক্তের গঙ্গা বইয়ে, এবং প্রচুর অবৈধ অস্ত্র মানুষের হাতে, যা মাঠে মানুষের হাতে দেখা যাচ্ছে, অস্ত্র হাতে মানে মিছিল করছে, বিভিন্ন কিছু। আপনারা জানেন এই জুলাই আন্দোলনের সময় 3 শতাধিক থানার অস্ত্রাগার লুট হয়েছিল। তারপর বেশ অনেকগুলো কারারক্ষীদের অস্ত্র লুট হয়েছিল। তো তাছাড়াও বিভিন্নভাবে আপনার অস্ত্র আসছে বিভিন্নভাবে মিয়ানমার দিয়ে বা ভারত দিয়ে, শোনা যাচ্ছে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র আসছে, কয়েকবার ধরাও পড়েছে। এসব মিলিয়ে যে হিসাবে মিলান, অবৈধ অস্ত্র এখন ঘরে ঘরে। এরকম জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের পরিবেশ হয় না এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভব না। তাতে করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রজার খলিলকে বলা হয়েছে যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি চালু করে নির্বাচন করা দরকার। এই কারণে বাংলাদেশের নতুন চার্জ অ্যাফেয়ার্স গেছেন যুক্তরাষ্ট্র থেকে, তিনি আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করবেন। মনে করা হচ্ছে গত 5 জানুয়ারি তারিখে ইউনুস আলী আখন্দ, যিনি মামলাটা করেছেন, আদালতে একটা রিট করেছেন এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচন করতে পারে না, তাদের বৈধতা নেই, এবং এই নির্বাচন চ্যালেঞ্জ করে, এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে, সেই রিটের শুনানি শুরু হতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে, চতুর্দিকে যেসব কথা শোনা যাচ্ছে, এই মাসের জানুয়ারির 20-21 তারিখের মধ্যেই জানা যাবে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের সিদ্ধান্ত হচ্ছে কিনা। তাতে আগামী 1 সপ্তাহ রাজনীতির অনেক পরিবর্তন ঘটতে পারে। আমি আবার বলছি, ঘটতে পারে, সম্ভাবনা আছে। কেউ এটাকে নিশ্চিতভাবে নেবেন না যে খান সরকার বলছে এটাই ঘটবে, তা কিন্তু না। আমরা বলছি রাজনৈতিক বিশ্লেষণ, বিভিন্ন জনের কাছ থেকে আমরা যেসব তথ্য পাচ্ছি, যেসব তথ্য পাচ্ছি, যেসব ইনফরমেশন পাচ্ছি, যেসব সম্ভাবনা পাচ্ছি, সেগুলোর আলোকে বলছি। তো সেই সব আলোকে বলা হচ্ছে যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনটা যেন হয়, সেই সিদ্ধান্ত হবে, এবং সেটা হলে ডক্টর ইউনূসকে বাদ দেওয়া হবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ সাবেক বিচারপতি অথবা তার আগের সাবেক বিচারপতি অথবা অর্থনীতিবিদ সোবান রহমান, সাবেক বিচারপতি সোবান রহমান, অথবা সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, অথবা শাহরিয়ার কবির, এরকম বেশ কয়েকজন নাম শোনা যাচ্ছে। প্রধান উপদেষ্টা পদে তারা আসতে পারেন, এবং নতুন করে উপদেষ্টা পরিষদ গঠিত হতে পারে, এবং জানা যাচ্ছে খলিলুর রহমান একই পদে উপদেষ্টা হয়ে যেতে পারেন। এটা আমেরিকা সম্মতি আছে। কথাগুলো কতটুকু সত্য, কতটুকু ভুল বা কতটুকু মিথ্যা, বা কি ঘটে পারে বা পারে না, এটা জানার জন্য আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় দেশবাসী, এদেশটা আমার আপনার সবার, আর কোনো মায়ের কোন খালি হোক আমরা চাই না। গণতন্ত্র এখানে স্থবির হয়ে মুক্ত করে পড়ুক আমরা চাই না। দেশের মানুষই সিদ্ধান্ত নিক তারা কাকে ভোট দিবে, কারা সরকার গঠন করবে, তাদেরকে তারা বাদ দিবে রাজনীতি থেকে।